তো আজকে আমরা দোবনের 3 নম্বর ক্লাসে শুরু করব, সেটা হচ্ছে তরলের বাষ্পচাপ। তোরা যদি বইটা ফলো করিস দেখবি আমি যত অবধি পড়িয়েছি তারপরে হেনরির সূত্র আছে, তারপরে তরলে গ্যাসের দাব্যতা এইগুলো আছে, আদর্শ দোবন অনাদর্শ দোবন। আমি কিন্তু আমার সিস্টেম অনুযায়ী এই চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? আমি আদর্শ দোবন অনাদর্শ দোবন হেনরির সূত্র সব আসবো, সেগুলো শেষে আসবো। আগে আমরা কিছুটা আজকে থিওরিটা এমনভাবে পড়বো যাতে আমরা অঙ্ক করতে করতে যেতে পারি, ঠিক আছে? তো আজকে আমি যে টপিকগুলো পড়াচ্ছি সেই টপিকগুলো তোরা বই দেখে দেখে অবশ্যই পড়বি, অসুবিধার কিছু হবে না। এটা দেখবি ছায়ার বইতে 2.7 এই টপিকে আছে, ছায়ার বইয়ের 2.7-এ রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করব কি, তরলের বাষ্পচাপ। তো তরলের বাষ্পচাপে তোদের যেটা বুঝতে হবে সেটা হলো, ধর একটা এরকম বদ্ধ পাত্রে, পাত্রটা বদ্ধ, ঠিক আছে? এখানে কোনো একটা তরল আছে, বই পড়তে হবে অবশ্যই, বলে দিলাম 2.7 বই পড়তে হবে, তার সাথে আমিও পড়াচ্ছি। কনসেপ্টটা পরিষ্কার রাখতে হবে যাতে অসুবিধা না হয় অঙ্কে। ধরলাম তরল আছে, তো তরলের ধর্ম কি? তরলটা এখানে কন্টিনিউয়াসলি কী করতে থাকবে বল? তরলটার কী ঘটবে? তরলটার বাষ্পীভবন ঘটবে, ঠিক আছে? তো বাষ্পীভবন ঘটার মাধ্যমে এখানে কি ঘটবে? এখানে বাষ্পের সৃষ্টি হবে, ঠিক আছে? বাষ্পীভবন ঘটলো, বদ্ধ কিন্তু পাত্রটা বদ্ধ। তো বাষ্পীভবন ঘটতে 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 মোটামুটি অনেক বাষ্প হয়ে যাওয়ার পর আর একটা প্রসেস চালু হবে। এই যে তরলটা বাষ্পে পরিণত হচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলছি বাষ্পীভবন। ঠিক সেরকমভাবেই বাষ্পগুলো আবার জমে 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 তরলে পরিণত হতে পারে, সেই প্রসেসটাকে আমরা বলি ঘনীভবন। মানে বাষ্পীভবনের ঠিক বিপরীত প্রসেসটা। দেখ, তরলগুলো বাষ্পে পরিণত হলো, দিয়ে এখানে অনেক বাষ্প জড়ো হলো এক জায়গায়, এবার সেই বাষ্পগুলো কনডেন্স করে তরলে পরিণত হচ্ছে। তো সেই প্রসেসটাকে বলছি ঘনীভবন। তার মানে বাষ্পীভবন আর ঘনীভবন এরা হচ্ছে পরস্পরের বিপরীত প্রক্রিয়া। এবার কি করে দেখ ঘনীভবনটা কেন হচ্ছে? এই তীরগুলো যদি মুছে দিই, ঘনীভবনটা কীভাবে হচ্ছে দেখ। এই তো তরলের সারফেসটা রয়েছে, এবার এখানে বাষ্পগুলো জমতে থাকলো, যেহেতু বদ্ধ পাত্র বাষ্পগুলো জমতে থাকলো। এবার জমতে জমতে কিছু বাষ্প হবে যেটা তরলের এই সারফেসটাতে অবস্থান করবে, তরলের এই সারফেসটাতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কি হবে, এই তরলের যে সারফেসটাতে, এই পৃষ্ঠে যে অবস্থান করছে বাষ্পগুলো, তারা তরলের এই উপরিতলের সঙ্গে একটা আকর্ষণের মাধ্যমে এরা আস্তে আস্তে কিন্তু আবার তরলে পরিণত হয়ে গেল, ঠিক আছে? তো এই প্রসেসটাকে আমরা কি বলছি? এই প্রসেসটাকে আমরা বলছি ঘনীভবন। যেমনি বাষ্পীভবন চলবে তেমনি অটোমেটিক্যালি ঘনীভবন, মানে অনেক বাষ্প হয়ে যাওয়ার পর সেগুলো আবার কিছুটা নিজেদের মধ্যে কাছাকাছি আসার ফলে, আকর্ষণ বৃদ্ধির ফলে ওরা আবার ঘনীভবনের মাধ্যমে তরলে পরিণত হতে থাকবে। তাহলে তরলটা বাষ্পে পরিণত হচ্ছে, আবার বাষ্পটা তরলে পরিণত হচ্ছে। তাহলে কটা প্রসেস চলছে এখানে? দুটো প্রসেস চলছে, একটা হচ্ছে বাষ্পীভবন আর একটা হচ্ছে ঘনীভবন। তো এই বাষ্পীভবনও ধর ঘটছে, ঘনীভবনও ঘটছে। যখন তরলটাকে আমি জাস্ট এরম বদ্ধপাত্রে রেখেছি তখন তো কোনো বাষ্প ছিল না, তাহলে তখন বাষ্পীভবনের হারটা অনেক বেশি ছিল। আস্তে আস্তে বেশি বেশি বাষ্পে পরিণত হচ্ছে। এবার একটা টাইম আসবে যখন ঘনীভবনটাও আস্তে আস্তে হারটা বাড়তে থাকবে। কখন বাড়বে? যখন এখানে অনেক বাষ্পের সৃষ্টি হয়ে যাবে, অনেক বাষ্পের সৃষ্টি হবে, তখন সেই বাষ্পগুলোর নিজেদের মধ্যে কনডেন্সের করে ঘনীভবনের মাধ্যমে তরলে পরিণত হওয়ার হারটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। স্বাভাবিক ব্যাপার। ধর যখন শুরুতে কম পরিমাণ বাষ্প আছে তখন তারা ঘনীভবন হবে না, কারণ একটা বাষ্প আর একটা বাষ্পের কাছাকাছি আসবে, তাদের মধ্যে আকর্ষণ বলটা একটু গ্রো করবে, তবে তো সেটা ঘনীভবনের মাধ্যমে তরলে পরিণত হবে। তাহলে শুরুর দিকে যখন কিছু বাষ্প ছিল না তখন শুধুমাত্র বাষ্পীভবনটাই হচ্ছিল। আস্তে আস্তে যত সময় গেল, বাষ্পের পরিমাণ আস্তে আস্তে যত বাড়লো, তত বাষ্পীভবনটাও আস্তে আস্তে ঘনীভবনটাও আস্তে আস্তে বাড়তে থাকলো। তো এই বাষ্পীভবন আর ঘনীভবন এই হতে 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 এরা একটা টাইমে আসবে কি হবে, সাম্যাবস্থায় রিচ করবে। মানে যে রেটে বাষ্পীভবন হচ্ছে দেখা যাবে সেই রেটেই ঘনীভবন হচ্ছে। মানে এই দিক থেকে এই যে ধর বাষ্পীভবন হচ্ছে, বাষ্পীভবন যেমন ঘটছে ঠিক আবার ঘনীভবনের মাধ্যমেও বাষ্পগুলো তরলে পরিণত হচ্ছে। তো বাষ্পীভবন আর ঘনীভবন একটা টাইমে আসবে, সাম্যাবস্থায় পৌঁছে যাবে। এই সাম্যাবস্থায়
তরলের মুক্তপৃষ্ঠের উপরে থাকা বাষ্পগুলোকে, এই যে সাম্যাবস্থাটা হলো, এই সাম্যাবস্থায় তরলের উপরিপৃষ্ঠে অবস্থান করা বাষ্পগুলোকে আমরা এই বাষ্পগুলোকে বলবো কি বলবো? সম্পৃক্ত বাষ্প বলবো। তাহলে সম্পৃক্ত বাষ্পের সংজ্ঞাটা কী দাঁড়ালো? সাম্যাবস্থায় তরলের মুক্তপৃষ্ঠের, তরলের এই যে মুক্তপৃষ্ঠের এই যে বাষ্পগুলো, এই বাষ্পগুলোকে আমরা বলছি সম্পৃক্ত বাষ্প। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখ, এই যে বাষ্পগুলো, এখান থেকে এটা বদ্ধপাত্র, তাহলে এখানে যে বাষ্পগুলো হলো, এই বাষ্পগুলো পাত্রের দেয়ালে গিয়ে একটা চাপ দিতে পারে একসাথে, কিংবা তরলের এই উপরি তলে চাপ দিতে পারে, এটা যেহেতু বদ্ধ, এবং বাষ্পগুলো, তার মানে কি বাষ্পগুলো কি করতে পারে? বাষ্পগুলো পাত্রের দেয়ালে চাপ দিতে পারে, বাষ্পগুলো পাত্রের দেয়ালে গিয়ে চাপ সৃষ্টি করবে। এই যে বাষ্পগুলো পাত্রের দেয়ালে গিয়ে যে চাপটা সৃষ্টি করছে, এই চাপটাকে আমরা বলছি সম্পৃক্ত বাষ্পচাপ বা শুধু বাষ্পচাপও বলা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই যে বাষ্পচাপ জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে। তাহলে এই বাষ্পচাপ জিনিসটা কি হলো? এই যে বাষ্পগুলো এখানে তরলের বাষ্পীভবনের মাধ্যমে, এখানে অনেক বাষ্প তৈরি হয়েছিল, এবং পরবর্তীকালে এই বাষ্পগুলো ঘনীভবনের মাধ্যমে আবার তরলে পরিণত হচ্ছিল। এর ফলে একটা আস্তে আস্তে যত সময় যাচ্ছে, বাষ্পীভবন এবং ঘনীভবন এরা একটা টাইমে সাম্যাবস্থা রিচ করছিল। এই সাম্যাবস্থায় চলে যাওয়ার পরে এখানে যে মুক্তপৃষ্ঠে তরলের যে বাষ্পগুলো আছে, এগুলোকে আমরা বলছি সম্পৃক্ত বাষ্প। এই বাষ্পগুলো দেয়ালের উপর গিয়ে পাত্রের দেয়ালে যে চাপ সৃষ্টি করবে, তাকে আমরা বলছি সম্পৃক্ত বাষ্পচাপও বলা হয়, শুধু বাষ্পচাপও বলা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সম্পৃক্ত বাষ্পচাপ বা বাষ্পচাপ, ধর সাম্যাবস্থায় যায়নি, তখনও তো বাষ্প একটা চাপ দেবে। তো যাই হোক, একটা কনসেপ্ট তৈরি হলো যে যদি কোনো তরল এই বদ্ধ অবস্থায় থাকে, তাহলে এখানে বাষ্প জেনারেট করবে, এই বাষ্পের চাপগুলোকে আমরা বলছি তরলের বাষ্পচাপ। ঠিক আছে, সম্পৃক্ত বাষ্পচাপ। এই সম্পৃক্ত বাষ্পচাপ বললে এই সাম্যাবস্থায় যাওয়ার পর এই সম্পৃক্ত বাষ্পগুলো যে চাপ দেবে। আর ধর সাম্যাবস্থায় যাইও নি, সেক্ষেত্রে আমরা কি দেখব? তরল থাকা মানেই, বদ্ধপাত্রে তরল থাকা মানেই এখানে বাষ্প তৈরি হবে, এই বাষ্পগুলো যে চাপটা দেবে এটাকে বলছি তরলের বাষ্পচাপ। ঠিক আছে, তরলের বাষ্পচাপটা জানা আমার খুব জরুরি। বাষ্পচাপ জিনিসটা কি? এটা হয়ে গেল আমাদের বাষ্পচাপ। এইবার দেখ, এই বাষ্পচাপ, তরলের বাষ্পচাপ কি কি বিষয়ের উপর নির্ভর করবে? ঠিক আছে, এই যে তরলের এই যে তরলটা, ধর এই তরলটা আছে এখানে বদ্ধ, এই যে তরলটা আছে, এই তরলের বাষ্পচাপটা, এই যে বাষ্পগুলো তৈরি হলো, এই বাষ্পচাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে? দেখ, তরলটা যদি উদ্বায়ী হয়, তরলটা যদি উদ্বায়ী হয় তাহলে তরলটা অনেক তাড়াতাড়ি বাষ্পে পরিণত হচ্ছে। তরলটা যদি উদ্বায়ী হয় তাহলে এটা অনেক তাড়াতাড়ি বাষ্পে পরিণত হবে। তাহলে সেক্ষেত্রে বাষ্প, যত বেশি বেশি বাষ্প তৈরি হবে তত বাষ্পচাপের মানটা কী হবে? বাড়বে। কারণ চাপটা কারা দিচ্ছে? চাপটা দিচ্ছে বাষ্পগুলো। তাহলে বাষ্পের পরিমাণ যত বাড়বে, বাষ্পচাপটাও কী হবে? তত বাড়বে। তাহলে তরলের প্রকৃতি মানে কি? তরলটা যত বেশি উদ্বায়ী হবে, যত তাড়াতাড়ি বাষ্পীভবন তরলের ঘটবে, তত তার এই বাষ্পচাপটা বেশি হবে। আর একটা হতে পারে, ধর শুধু তরলটা আছে, এর যা বাষ্পায়ন হবে, আমরা যদি একে হিট করি তাহলে, মানে উষ্ণতা যদি বৃদ্ধি করি, তাহলে এর বাষ্পায়নের হারটা কী হবে? বেড়ে যাবে। আর বাষ্পায়নের হার যত বাড়বে তত বেশি এখানে বাষ্প তৈরি হবে, তাহলে তার বাষ্পচাপ আস্তে আস্তে কী হবে? বাড়বে। ঠিক আছে, তো বাষ্পচাপ কী কী বিষয়ের উপর নির্ভর করছে? তরলের প্রকৃতির উপর নির্ভর করছে, সব বইতে পাবি, বই পড়বি, এবং উষ্ণতার উপর নির্ভর করছে। এইবার আমরা যে টপিকটাতে যাব সেটা দেখবি বইতে আছে, ছায়ার বইতে 2.7.1। ক্লাসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অঙ্কের আগের যে দুটো ক্লাস করিয়েছি সেই দুটো ক্লাসের থেকেও দেখবি এই ক্লাসগুলো কিন্তু খুবই কী হবে? গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, এবার দেখ, আমরা যে হেডিংটায় চলে যাব, তরল দ্রাবক ও অনুদ্বায়ী কঠিন দ্রাবের সমন্বয়ে গঠিত দ্রবণের বাষ্পচাপ। ঠিক আছে, খুব কেয়ারফুলি ভালো করে বোঝার ব্যাপার আছে, কিন্তু ভালো করে বোঝাচ্ছি, চেষ্টা কর একটু বোঝার। দেখ, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি দ্রাবক। এটাকে আমরা বলি দ্রাবক। যদি দ্রাবকের মধ্যে আমরা কোনো দ্রাব না মেশাই, তাহলে সেটাকে এবার থেকে আমরা বলবো কি বলবো? বিশুদ্ধ দ্রাবক
মানে দ্রাবকটা একা আছে, মনে কর জল আছে একা, মনে কর বেনজিন আছে, মনে কর অ্যাসিটোন আছে, এগুলো হচ্ছে দ্রাবক। ঠিক আছে, তো দ্রাবকের মধ্যে কোনো দ্রাব যদি না মেশাই তাহলে দ্রাবকটা একা আছে, সেটাকে আমরা বলি বিশুদ্ধ দ্রাবক। আচ্ছা, বিশুদ্ধ দ্রাবক যদি এখানে একা থাকে, এর বাষ্পায়ন ঘটবে, তাহলে এর বাষ্পায়ন ঘটার ফলে এর যে বাষ্পায়ন ঘটছে, তো এই বাষ্পায়ন ঘটার ফলে হয়তো পরে ঘনীভবন ঘটবে, সাম্যাবস্থায় যাবে, যাই হোক, কিন্তু এর বাষ্পায়ন তো ঘটবে। তো বাষ্পায়ন ঘটার ফলে এর একটা বাষ্পচাপ থাকবে, আমরা সেই বাষ্পচাপটাকে লিখছি ছোটো হাতের P0, পি ওপরে নট বা জিরো, এর আমরা P0 দিয়ে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপকে বোঝাই। ঠিক আছে, P0 দিয়ে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপকে আমরা বোঝাই। এবার চলে যাব আমরা চলে যাব ওই যে বিশুদ্ধ দ্রাবকটা ছিল, ঠিক আছে, ওই দ্রাবক, ওই বিশুদ্ধ দ্রাবকটাই ধর নিয়েছি এখানে আমি, ওই দ্রাবকটাই নিয়েছি, ওই পরিমাণই নিয়েছি। এবার এখানে আমি কি করছি, দ্রাব হিসেবে যেটা মেশাই সেটাকে আমাদের কি বলা হয়, সেটাকে বলা হয় দ্রাব। যেটা মেশাই সেটাকে বলা হয় দ্রাব। তাহলে দ্রাবকের মধ্যে যেই দ্রাবটা মেশালাম, দেখ তাহলে আর বিশুদ্ধ কথাটা আমি আর লিখতে পারবো না, কারণ বিশুদ্ধ দ্রাবক মানে তার মধ্যে কোনো দ্রাব নেই। দ্রাবকের মধ্যে দ্রাব দিয়ে দিলাম, মানে এটা কি তৈরি হয়ে গেল, এটা তৈরি হয়ে গেল দ্রবণ। ওই বিশুদ্ধ দ্রাবকেরই এটা হচ্ছে দ্রবণ, ওই দ্রাবকেরই দ্রবণ, আর বিশুদ্ধ কথাটা এখানে আর খাটবে না। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, তো এবার আমরা এই যে দ্রাবটা মেশাচ্ছি, এই দ্রাবটার কয়েকটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? দেখ কি কি লেখা আছে, দেখ যে দ্রাবটা মেশাচ্ছি সেই দ্রাবটা আমরা এখন যেটা ডিসকাস করব, সেখানে এই চ্যাপ্টারে দেখবি আমরা যখনই কিছু ডিসকাস করব এই পয়েন্টগুলো দেখবি আস্তে আস্তে চলে আসবে, এইগুলোই আমরা আপাতত ডিসকাস করব। তো দ্রাবটা কি, দেখ তরল দ্রাবক, এটা একটা তরল দ্রাবক নিয়েছি, এর মধ্যে দ্রাবটা দিচ্ছি অনুদ্বায়ী, আর কি দিচ্ছি, কঠিন। তাহলে যে দ্রাবটা মেশাচ্ছি আমরা, সেখানে এই দ্রাবটার দুটো বৈশিষ্ট্য হচ্ছে, একটা হচ্ছে অনুদ্বায়ী আর একটা হচ্ছে কঠিন। তাহলে আমরা এই দ্রাবকের মধ্যে কি কি মেশালাম, আমরা অনুদ্বায়ী এবং কঠিন দ্রাব মেশালাম। ঠিক আছে, দ্রাব যেটা মেশালাম সেটা অনুদ্বায়ী এবং কঠিন মেশালাম, দিয়ে কি তৈরি করলাম, দ্রবণ। আমরা ধরে নিচ্ছি দ্রবণের বাষ্পচাপটা ছোটো হাতের P, আর বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা P0, দ্রবণের বাষ্পচাপটা P। এবার আমাদের এখানে খুব কেয়ারফুলি বুঝতে হবে যে P0টা বেশি হবে না Pটা বেশি হবে। ঠিক আছে, আচ্ছা দেখ এখানেও বাষ্পায়ন ঘটবে, তার মানে দেখ কার চাপটা বেশি হবে, Pটা বেশি না P0টা বেশি, চাপ তারই বেশি হবে যেটাতে বাষ্প বেশি থাকবে, তাই না? এই দুটোর মধ্যে যেখানে বাষ্প বেশি থাকবে, বাষ্প বেশি থাকলেই বাষ্পচাপ বেশি হবে, তাহলে যেখানে বাষ্প বেশি থাকবে সেখানে সেই দ্রবণের বা সেই বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে, যদি যার ক্ষেত্রে বাষ্প বেশি থাকবে তার বাষ্পচাপ বেশি হবে। তাহলে আমায় এবার দেখতে হবে কার ক্ষেত্রে বাষ্পটা বেশি থাকবে। ভালো করে দেখ, এখানে এই যে সারফেসটা রয়েছে তরলের, বাষ্পায়ন সবসময় কোথা থেকে ঘটে, তরলের উপরিতল থেকে ঘটে, তাই তো? বাষ্পায়ন তরলের উপরের পোর্শন থেকে ঘটে, উপরের তলটা থেকে ঘটে। ঠিক আছে, তাহলে ওখানে যে উপরের তলটা আছে, সেই তলের মধ্যে এই উপরের তলে কে আছে বলতো? এখানে তো দ্রাবক ছাড়া তো আর কেউ নেই, তাহলে উপরের তলটা জুড়ে বিরাজ করছে ওই দ্রাবকটাই। কিন্তু এখানে যে তলটা রয়েছে, এই তলে বিরাজ করছে কে কে? এখানে বিরাজ করছে দ্রাবও বিরাজ করছে, আবার দ্রাবক দুজনেই বিরাজ করছে, দ্রাবও আছে আবার দ্রাবকও বিরাজ করছে। ঠিক আছে, এবার দ্রাবটা যেহেতু অনুদ্বায়ী, দ্রাবটা এখানে কি অনুদ্বায়ী, তো তাই দ্রবণের বাষ্পচাপে কেবল দ্রাবকের অণুই উপস্থিত থাকবে। দেখ দ্রাবটা কি উদ্বায়ী নয়, এখানে দ্রাবটাকে কি ধরেছি, অনুদ্বায়ী। তাহলে এখানে এই যে সারফেসটায়, এই সারফেসে কে কে আছে, দ্রাবেরও কোণা আছে, দ্রাবকেরও কোণা আছে, দুজনেই আছে। কিন্তু এখানে দেখ তুই 100%, এখানে একাই তো ছিল, এখানে এই উপরের তলে 100% কারা ছিল, বিশুদ্ধ দ্রাবক। কিন্তু এখানে দেখ এই যে সারফেসটায়, এখানে দ্রাবকও রয়েছে আবার দ্রাবও রয়েছে, তার মধ্যে আবার ঝামেলাটা পাকালো কে, ঝামেলাটা পাকালো দ্রাবটা।
দুজনেই এ ওপরে তলে আছে, কিন্তু দ্রাবটা বাষ্পায়ন হচ্ছে না। দ্রাবটা কেন বাষ্পায়ন হচ্ছে না? কারণ দ্রাবটা হচ্ছে অনুদ্বায়ী, উদ্বায়ী নয়। তাহলে আমি তোকে যদি একটু বোঝানোর মতো করে উদাহরণ দিই, মনে কর এখানে 100%ই কে আছে? বিশুদ্ধ দ্রাবক আছে। এরা বাষ্পায়ন, দিব্যি বাষ্পায়ন হচ্ছে, তরল বাষ্পায়ন হচ্ছে। এবার এখানে মনে কর 100%-র মধ্যে মনে কর 90% আছে দ্রাবকটা আর 10% আছে দ্রাবটা। এবার এই যে এই সারফেসে 10% দ্রাব আছে, ওরা তো বাষ্পায়ন হচ্ছে না, ওরা তো বাষ্পীভবন করছে না। কেন করছে না? কারণ ওরা তো কি, ওরা তো অনুদ্বায়ী, ওরা তো মানে উদ্বায়ী নয়, তাহলে ওখান থেকে বাষ্প বেরোচ্ছে না। এবং কঠিন, ওরা অনুদ্বায়ী এবং কঠিন। তাই এই যে দ্রাবর যে কণাগুলো আছে এরা কিন্তু বাষ্পে পরিণত হবে না। তাহলে কারা বাষ্পে পরিণত হবে? দ্রাবক। এবার দেখ এখানে পুরোটাই দ্রাবক ছিল, কিন্তু এখানে দেখ কিছুটা দ্রাব ঢুকে যাওয়ার ফলে এখানে দ্রাবকের পার্সেন্টেজটা কী হয়েছে? কমে গেছে। তাই এখানে যত বেশি বাষ্প আমরা পাবো, এখানে কিন্তু বাষ্প কী পাবো? কিছুটা কম বাষ্প পাবো। কিছুটা বাষ্প কী পাবো? কম পাবো। তাহলে বাষ্প কোথায় বেশি হলো? বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যেহেতু কোনো কঠিন ও অনুদ্বায়ী দ্রাব নেই, তাই এখানে বাষ্পায়নটা খুব সুন্দরভাবে ঘটে অনেক বেশি পরিমাণে বাষ্প এখানে তৈরি হবে। তাই এর ক্ষেত্রে যেহেতু বেশি বাষ্প তৈরি হবে, তাই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপ অপেক্ষা বেশি হবে। অবশ্যই দ্রাবটা সেক্ষেত্রে অনুদ্বায়ী এবং কঠিন হতে হবে। দেখ পরিষ্কার বুঝতে পারলি? বুঝতে না পারলে আরেকবার শুনবি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আরেকবারও বলছি, এখানে যেহেতু দ্রাবকটা বিশুদ্ধ দ্রাবক ছিল, তাই এই সারফেসটাতে সব দ্রাবকের কণা ছিল, যারা আরামসে কী হচ্ছিল? বাষ্পায়ন হয়ে যাওয়ার ফলে এখানে বাষ্পে পরিণত হচ্ছিল। তাই এখানে বাষ্পের পরিমাণটা বেশি পাচ্ছিলাম। কিন্তু এখানে এই যে সারফেসটা দেখছিস, তরলের যে ওপরের তলটা দেখছিস, এখানে দ্রাবকও থাকছে। আবার দ্রাবগুলো থাকার জন্য এখানে দ্রাবক এবং দ্রাব উভয়ই থাকার জন্য দ্রাবটা কিন্তু বাষ্পায়ন ঘটছে না, কিন্তু দ্রাবকটা শুধুমাত্র বাষ্পায়ন ঘটছে। তাহলে এখানে দ্রাব কণাগুলো থেকে বাষ্পায়নের কাজে কিছুটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই এখানে বাষ্পায়নটা ওটার মতো অতটা ভালো এখানে ঘটবে না। তাই এখানে বাষ্পের পরিমাণটা কী হবে? কম হবে। তাই বাষ্পের পরিমাণ যেহেতু কম, তাহলে এর বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ কী হবে? কম হবে। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সবসময় বেশি হবে। এই কনসেপ্টটা যেন পুরো জলের মতো পরিষ্কার থাকে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলি যে বাষ্পচাপের এখানে কিন্তু দ্রবণের বাষ্পচাপটা কি হলো? হ্রাস পেল। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কি হলো? আমরা দেখলাম বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এটা বেশি হলো দ্রবণের থেকে। অবশ্যই আমরা দ্রবণে অনুদ্বায়ী এবং কঠিন দ্রাব ব্যবহার করেছি, এটা হলো। তাহলে বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ ছিল সেটা দ্রবণে যখন কনভার্ট হলো, তাহলে তার বাষ্পচাপ কী হলো? হ্রাস পেল। তাহলে এই বাষ্পচাপ হ্রাসের কারণ এটাও দেখবি বইতে লেখা আছে, এতক্ষণ যেটা বললাম। ঠিক আছে, এতক্ষণ যেটা বললাম এটাও বইতে লেখা আছে, এটাও বই থেকে ভালো করে পড়ে নিবি। তোদের যদি মনে হয় নোট করে করে যাবি তাও করতে পারিস, তবে আমি বলবো বইটা ক্লিয়ার করে এটা বই পড়, দ্রবণ চ্যাপ্টারটা বই পড় আর অঙ্কর জন্য জোর দে। ঠিক আছে, তাহলে এই টপিকটাও পড়বি। এবার আমরা চলে যাব দ্রবণের বাষ্পচাপ। এই যে বাষ্পচাপটা পড়লাম, দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্রে চলে যাব। দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত আমরা চলে গেলাম রাউল্টের সূত্রে চলে গেলাম। ঠিক আছে, এখানে দেখবি এই চ্যাপ্টারে রাউল্টের সূত্র আছে, তবে এটা ভাবার কোনো কারণ নেই যে রাউল্টের একটাই সূত্র আছে। এখানে রাউল্টের ভেরিয়াস সূত্র আছে, এক একটার ক্ষেত্রে এক এক রকম। তো আমরা এই যে সূত্রটা বলছি, তোদের যদি পরীক্ষায় দেয় এরকম উল্লেখ করে দেবে যে দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্রটি লেখো। তাহলে আমরা এখানে পড়ছি দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্রটা কি বলছে দেখ। রাউল্টের সূত্রটা বলছে, তোরা এই রাউল্টের সূত্রের ভাষাটা একটু মনে রাখবি, মুখস্থ করবি। এরকম প্রচুর রাউল্টের সূত্র আছে, দেখবি করতে 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 হ্যাবিট হয়ে যাবে। মানে এক একটা টপিক আসবে সেই সংক্রান্ত একটা করে রাউল্টের সূত্র আসবে। ঠিক আছে, তো এখানে রাউল্টের সূত্র বলছে যে দ্রবণের
বাষ্পচাপ ইজ ইকুয়াল টু, এটাকে দ্রবণের বাষ্পচাপ ইজ ইকুয়াল টু দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। ঠিক আছে, তো কী দাঁড়ালো সমীকরণটা? পি ইকুয়াল টু, দ্রবণের বাষ্পচাপকে আমরা কী দিয়ে লিখেছি? পি দিয়ে। আচ্ছা, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এর আগের দিন বা তার আগের দিন বলেছি, আজকে বলছি, ভালো করে কান খুলে শুনে নে। দ্রাবকগুলোকে যখন আমরা লিখব তখন 2 দিয়ে রিপ্রেজেন্ট করব, দ্রাবকগুলোকে যখন লিখব 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। মনে রাখতে বলেছিলাম এখানে কটা অক্ষর আছে? 2টো। দ্রাবক হলে 2 দিয়ে রিপ্রেজেন্ট করব, দ্রাবক হলে 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। আমরা মোল ভগ্নাংশকে কী দিয়ে রিপ্রেজেন্ট করি? x দিয়ে রিপ্রেজেন্ট করি। কার মোল ভগ্নাংশ আমরা লিখছি এখানে? দ্রাবকের, তাই x1 p0। এটা হচ্ছে রাউল্টের সূত্র অনুযায়ী দ্রবণের বাষ্পচাপ ও বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের মধ্যে দেখ সম্পর্ক। তুই এখান থেকেও দেখ, এখান থেকে যদি বলি কোনটা বড়, আমরা তো একটু আগে কী দেখলাম যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বড়। এটা থেকে দেখ, তোকে ফট করে জিজ্ঞেস করলে তুই বলবি হয়তো স্যার এটা তো বড়, কারণ এর সাথে তো গুণ আছে, কিন্তু এটা তো ভগ্নাংশ, এটা তো ভগ্নাংশ। ধর 20কে আমি একটা ভগ্নাংশ দিয়ে গুণ করছি, তাহলে সেটা তো 20 থেকে ছোট হয়ে যাবে, তাই না? 20কে যদি একটা ভগ্নাংশ দিয়ে গুণ করি তাহলে সেটা ছোট হয়ে যাবে। তাহলে এই জিনিসটা হচ্ছে বড়, একে আমি একটা ভগ্নাংশ দিয়ে যে গুণ করছি এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকেও দেখা যাচ্ছে যে p0টা বড়, পিটা ছোট। কেন ছোট আবার বলছি? এটা তো ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, যারই হোক, দ্রাবকেরই হোক বা দ্রাবেরই হোক, যে কোনো মোল ভগ্নাংশ বা যে কোনো ভগ্নাংশই তো একের থেকে ছোট। তাহলে একটা জিনিসকে যদি একের থেকে ছোট দিয়ে গুণ করি তাহলে সেটা তো আরও ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের রাউল্টের সূত্র দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত এবং ওর গাণিতিক রূপ। আচ্ছা, এবার দেখ আমরা চলে যাচ্ছি সমাবর্তী ধর্ম বা কলিগ্রেটিভ প্রপার্টি। দ্রবণ চ্যাপ্টারটা কিন্তু আমায় বুঝতে হবে। এতক্ষণ যেগুলো আমরা পড়লাম, মোলালিটি, মোলারিটি, নর্মালিটি, হ্যাঁ, এই জিনিসগুলো তো গাঢ়ত্ব অবশ্যই। এবার এই জিনিসগুলোর এক্সটেনশানে চলে যাচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক, ওগুলোকে কাজে লাগিয়ে দেখবি আমাদের সমাবর্তী ধর্ম, এর মধ্যে আমাদের ওই মোলালিটি, বিশেষ করে মোলালিটি, এটা খুব কাজে লাগবে। তো সমাবর্তী ধর্মটা কি এবং কতগুলো সমাবর্তী ধর্ম আছে আমরা একটু দেখে নিই। দেখ, সমাবর্তী ধর্ম এইটা হচ্ছে তোদের দ্রবণের এইচএসের যে দ্রবণ সেকশন, সেখানকার এইচএসের কোশ্চেন আসার মেন টপিক হচ্ছে কিন্তু এইটা, সমাবর্তী ধর্ম। ঠিক আছে, এবং দেখবি মাঝখানে একটা গ্যাপ আছে, আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ, যেটা আমি লাস্টে করাবো। ওই সেকশানটা আর এই সেকশানটা মূলত দুটো সেকশান চ্যাপ্টারটার। এটাকে একটা যদি সেকশানে ফেলি তাহলে সমাবর্তী ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি দ্রবণের। ঠিক আছে, তো সমাবর্তী ধর্ম মোট 4টে আছে। তাই প্রথম জানবো সমাবর্তী ধর্ম কাকে বলে। দেখ, এটা হচ্ছে সমাবর্তী ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। এই ধর্মটা এমন একটা ধর্ম যে ধর্মে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না। ধর দ্রবণের, এটা হচ্ছে দ্রবণের এমন একটা দ্রবণের ধর্ম, ঠিক আছে, যে ধর্ম দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না, দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, এটা একটা বৈশিষ্ট্য। আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্রবণে উপস্থিত দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করবে, মানে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না, দ্রবণে উপস্থিত দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করবে। খুব ইম্পর্টেন্ট। কি বললাম? তাহলে কলিগেটিভ প্রপার্টি বা সমাবর্তী ধর্মগুলো এমন ধর্ম, দ্রবণের এমন ধর্ম, যে ধর্মগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ওই ধর্মটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না। কিসের উপর নির্ভর করবে? দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করবে। সেই ধর্মগুলোকে আমরা বলছি সমাবর্তী ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। ঠিক আছে, এই কলিগেটিভ প্রপার্টি কতগুলো আছে তোর অবশ্যই ডেফিনেশনটা ভালো করে একটু পড়বি। এই সমাবর্তী ধর্ম মোট 4টে আছে।
মোট 4টে সমাবর্তী ধর্ম আছে, যার মধ্যে আজকে আমরা প্রথমটা পড়ব। ঠিক আছে, প্রথম কলিগেটিভ প্রপার্টির নাম হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। অনেকের মনে হবে স্যার এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা কেন কলিগেটিভ প্রপার্টি? এটাও একটা কোশ্চেন হয়। এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটা কলিগেটিভ প্রপার্টি এই কারণেই, কারণ এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এই যে ধর্মটা, এটা কি ধর্ম আমি আসছি, এই যে ধর্মটা, এই ধর্মটা দেখা যাবে যে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে না, দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করবে। দেখ আমি সব তো, পৃথিবীতে দ্রবণের তো অসংখ্য ধর্ম হতে পারে, তাই না? দ্রবণের প্রচুর ধর্ম হতে পারে। তার মধ্যে আমরা যে সমস্ত ধর্মগুলো দেখব দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে না, দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করছে, শুধুমাত্র সেই ধর্মগুলোকেই আমরা কলিগেটিভ প্রপার্টি বলবো। তো কলিগেটিভ প্রপার্টি মোট আছে 4টে, তার মধ্যে আজকে আমরা প্রথমটা পড়ব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ঠিক আছে, এছাড়াও আছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, আর একটা আছে অভিস্রবণ চাপ। এই চারটে আছে। তো আজকে আমরা বাষ্পচাপের, পরের দিন যখন ওই দুটো টপিক একসাথে পরের দিন পড়াবো, 2 নম্বর এবং 3 নম্বরটা, এবং সেখান থেকে ম্যাক্সিমাম অঙ্ক ওখান থেকেই আসবে, এইচএসেও আসবে, এখান থেকেও অঙ্ক হয়, এই কলিগেটিভ প্রপার্টি থেকে অঙ্ক হবে, এবং বাকি যে 3টে কলিগেটিভ প্রপার্টি আছে, এই 3টে মানে মোট 4টে কলিগেটিভ প্রপার্টি থেকেই তোদের এইচএসে অঙ্ক একটা না একটা আসবেই, যে অঙ্কগুলোই কিন্তু তোর হেল্প লাগবে মোলালিটিটা, মানে মোলালিটি বার করা জানতে হবে, নইলে এই অঙ্কগুলো করা যাবে না, বিশেষ করে পরের দিনেরগুলো। তো আজকে চলে যাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন জিনিসটা কি। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে আমরা দেখবি বইতে আছে লঘু দ্রবণের সংখ্যাগত ধর্ম সংক্রান্ত রাউল্টের সূত্র মেনে চলার শর্ত। সংখ্যাগত ধর্ম সংক্রান্ত রাউল্টের সূত্রাবলী মেনে চলার শর্ত, মানে রাউল্টের সূত্রই কারা কারা মানবে। ঠিক আছে, তো এক্ষেত্রে রাউল্টের সূত্র এই মানবে লঘু দ্রবণের সংখ্যাগত ধর্ম সংক্রান্ত সূত্রাবলী মেনে চলার শর্ত। এখানে কিন্তু দেখবি দ্রাবগুলোকে কিছু শর্ত আছে, দ্রাবের কিছু বৈশিষ্ট্য থাকবে। বৈশিষ্ট্যগুলো কীরকম? কঠিন, ঠিক আছে, তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন হতে হবে, দ্রাবটাকে তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, মানে ধর জলীয় দ্রবণে নিলাম, দ্রাবটা ভেঙে গেলে হবে না, এই ধর্মগুলো কিন্তু দ্রাবের থাকতে হবে, তবেই কিন্তু এই রাউল্টের সূত্রগুলো মেনে চলবে। কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য, সংযোজিত যেন না হয়, মানে ধর দুটো এমন দ্রাব নিলাম যারা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে দুজন জুড়ে গিয়ে একটা হয়ে গেল, ওরকম যেন সংযোজিত না হয়। ঠিক আছে, তাহলে কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য, সংযোজিত যেন না হয়, মানে সংযোজিত হলে হবে না, ঠিক আছে, এবং অনুদ্বায়ী। তো দ্রাবের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। তাহলে কি হলো? তাহলে দ্রাবের বৈশিষ্ট্য হতে হবে যেগুলো লঘু দ্রবণের সংখ্যাগত ধর্ম সংক্রান্ত যে সমস্ত সূত্র আছে, সেই সূত্রগুলো মেনে চলতে গেলে দ্রাবটাকে, এখানে তোরা এই কটা কন্ডিশন মনে রাখবি। দ্রাবটাকে কঠিন হতে হবে, দ্রাবটাকে তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, এটা সংযোজিত হবে না, বা এটাকে অসংযোজিত লিখে দিই, অসংযোজিত হতে হবে, অনুদ্বায়ী হতে হবে। তাহলে দ্রাবের সবসময় যখন কোনো তোদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র লিখতে দিয়েছে, দেখবি যে কোনো সূত্রগুলো যাবি, কলিগেটিভ প্রপার্টি সংক্রান্ত রাউল্টের যে কোনো সূত্রে যাবি, দেখবি এই 4টে কথা কিন্তু দ্রাবের মধ্যে লেখা থাকবে। ঠিক আছে, তো এই 4টে কথা যেন পুরো মুখস্থর মতো থাকে। দ্রাবটা কঠিন হবে, তড়িৎ অবিশ্লেষ্য হবে, অসংযোজিত হবে, আর অনুদ্বায়ী হবে। ঠিক আছে,
আচ্ছা, কেন একটু বলে দিই যে অবিশ্লেষ্য হবে কেন। ধর আমি NaCl নিলাম, ঠিক আছে, NaCl নিলাম, তাহলে NaClটা যখন আমি জলীয় দ্রবণে নিলাম, তাহলে আমি একটা NaClকে ধর NaClএর একটা কণা হিসেবে, একটা অণু হিসেবে নিলাম, ঠিক আছে। এবার NaClটা জলীয় দ্রবণে গিয়ে কি হয়ে গেল, Na+Cl- হয়ে গেল। এবার দেখ কলিগেটিভ প্রপার্টি বা সমাবর্তী ধর্ম, এগুলো কি বলেছি বারবার, দ্রাবের কণার উপর নির্ভর করে, কণার সংখ্যার উপর, দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। তাহলে যদি আমি এই ধরনের দ্রাব নিই, তাহলে একটা কণা নিলে সেটা ভেঙে গিয়ে কটা কণা হয়ে যাচ্ছে, দুটো কণা হয়ে যাচ্ছে, তাহলে কণার সংখ্যাটা তো বেড়ে যাচ্ছে। যদি বিয়োজিত হয় তাহলে কণার সংখ্যা বেড়ে যাচ্ছে। বা ধর এই রকম নিয়েছি, ধর ফর্মিক অ্যাসিড নিয়েছি, তাহলে ফর্মিক অ্যাসিড, ধর আমি ফর্মিক অ্যাসিড যদি নিই, তাহলে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, হাইড্রোজেন বন্ধন হয় এরকম। তাহলে হাইড্রোজেনের বন্ধনের মাধ্যমে কি ঘটনা ঘটছে, দেখ দুটো অণু অ্যাজিপ মনে হচ্ছে যেন একটা অণু। দেখ তার মানে কি হচ্ছে, যদি যে দ্রাবটা নেবো সেটা যেন কোনোভাবেই জলীয় দ্রবণে বিয়োজিত না হয়। বিয়োজিত যদি হয়ে যায়, ধর NaCl এটা বিয়োজিত হয়ে যাচ্ছে, তাহলে কণার সংখ্যাটা তো বেড়ে যাচ্ছে। এবং কলিগেটিভ প্রপার্টিটা নির্ভর করছে কার উপর, কণার সংখ্যার উপর। তাহলে কণার সংখ্যাটাই যদি বিয়োজিত হয়ে গিয়ে বেড়ে যায়, তাহলে কলিগেটিভ প্রপার্টিটা তো চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এমন দ্রাবণ নেবো যেগুলো বিয়োজিতও হবে না, যেগুলো সংযোজিতও হবে না। ঠিক আছে, এবার চলে যাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন জিনিসটা কি। দেখ একটু আগেই বলেছি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আমরা কত ধরেছিলাম, P0। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ধরেছিলাম P0। আর দ্রবণের বাষ্পচাপ কি ধরেছিলাম, অবশ্যই কিন্তু দ্রবণটা এই দ্রাবকের দ্রবণ, মানে এই দ্রাবকটা নিয়েছি, তার সাথে এমন একটা দ্রাব মিশিয়েছি যে দ্রাবটায় কিন্তু এই চারটে বৈশিষ্ট্য একটু আগে লিখেছিলাম, ওই চারটে বৈশিষ্ট্য যেন থাকে। মানে কঠিন হতে হবে, অনুদ্বায়ী হতে হবে, অবিশ্লেষ্য হতে হবে এবং অসংযোজিত। এরাম যদি দ্রাবণ নিই, এরাম দ্রাবণ না নিলে এই ধর্মগুলো মানবে না। কেন মানবে না, কারণ কণার সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে, তাই ওটা আর মানবে না। তো বোঝা গেছে? তাই এই বিশুদ্ধ দ্রাবকটার বাষ্পচাপ যদি P0 হয়, সেই দ্রাবকেরই একটা দ্রবণ নিচ্ছি যেখানে দ্রাবটা ওই চারটে কন্ডিশন মানে প্রযোজ্য হচ্ছে, সেরাম দ্রাবণ নিচ্ছি, দিয়ে একটা দ্রবণ বানিয়েছি। দ্রবণের বাষ্পচাপটা আমরা ধরলাম কি, P। ঠিক আছে, এইবার দেখ এইটা বেশি, এইটা কম, এইটা বেশি, এইটা কি কম। কেন কম একটু আগে দেখবি পড়িয়ে বলে দিয়েছি যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সবসময় বেশি হবে, দ্রবণের বাষ্পচাপ কম হবে। যদি দ্রাবটা অনুদ্বায়ী ওই সব ব্যাপারগুলো থাকে, তাহলে দেখবি দ্রবণের বাষ্পচাপটা বলা আছে কম হবে। তাহলে তোকে যদি বলি যে বাষ্পচাপের অবনমন কতটা হলো, বাষ্পচাপের অবনমন, বাষ্পচাপের অবনমন মানে বাষ্পচাপ কতটা কমলো, তাহলে এটা বেশি। তাহলে বাষ্পচাপের অবনমন কত হলো, দেখ P0 - P। বাষ্পচাপের অবনমন হলো P0 - P। কেন, কারণ P0টা বেশি, দ্রবণের বাষ্পচাপ কম, তাহলে বাষ্পচাপের অবনমন হয়েছে P0 - P। অতএব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের অবনমন কত হলো বল, P0 - P। আর যখনই ব্যাপারটা আপেক্ষিকে চলে আসবে, তখন তার বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এইটা কলিগেটিভ প্রপার্টি নয়, এইটা কলিগেটিভ প্রপার্টি। তাহলে প্রথম কলিগেটিভ প্রপার্টি আমরা কি পড়লাম, প্রথম কলিগেটিভ প্রপার্টি আমরা পড়ছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টির মধ্যে প্রথম কলিগেটিভ প্রপার্টি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যেটা হচ্ছে P0 - P/P0। এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এবার রাউল্টের সূত্র অনুযায়ী, রাউল্টের দেখবি এরকম সূত্র আছে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি লেখো। তোদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, ওরা পরিষ্কার বলে দেবে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি লেখো। তাই এখানে রাউল্টের সূত্র অনুযায়ী কি হচ্ছে, P0 - P/P0 এটা ইকুয়াল টু, রাউল্টের সূত্র বললেন দ্রাবের মোল ভগ্নাংশের সমান হয়। এটা দ্রাবের মোল ভগ্নাংশের সমান হয়। তাহলে তোদের শুরুতেই বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, দ্রাবের কোনো কিছু হলে সেটাকে 2 দিয়ে লিখি, আর দ্রাবকের কোনো কিছু হলে সেটাকে আমরা 1 দিয়ে লিখি। আর আমরা মোল ভগ্নাংশকে কী দিয়ে লিখি, x দিয়ে। তাহলে দ্রাবের মোল ভগ্নাংশকে আমরা কী দিয়ে লিখব, x2 দিয়ে। তাহলে অ্যাকর্ডিং টু রাউল্টের সূত্র বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, সেটাতে কী হলো,
P0 মাইনাস পি বাই P0 ইকুয়াল টু x2। এটা কোত্থেকে আসছে আমি সেটাও তোদের দেখিয়ে দিচ্ছি, যেটা কিভাবে এলো এই সমীকরণটা, এর উৎপত্তি কোথা থেকে হলো দেখ। ঠিক আছে, তাই রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এইটা। এটা কি করে এলো দেখ, আমরা একটু আগে কী পড়েছিলাম, পি ইকুয়াল টু দেখবি পড়েছিলাম x1 ইন্টু P0, আজকেই পড়েছি বাষ্পচাপ সংক্রান্ত। ঠিক আছে, তো এবার কি করছি, এই P0টাকে নিচে নিয়ে আসছি। ঠিক আছে, কী করে এলো দেখাচ্ছি, এটা নিয়ে এলাম। এবার বোথ সাইড 1 থেকে বিয়োগ করছি, উভয় পক্ষকেই 1 থেকে বিয়োগ করলাম, বোথ সাইডে এক মাইনাস করলাম। ঠিক আছে, 1 মাইনাস ওটা করলাম, ওদিকে 1 মাইনাস ওটা করলাম। এটা সমান কী এলো দেখ, এটা সমান এলো x2। কেন x2? কারণ দুটো মোল ভগ্নাংশ যোগ করলে কিন্তু সবসময় 1 হয়। দুটো ভগ্নাংশ মোল ভগ্নাংশ যোগ করলে দ্রাবের মোল ভগ্নাংশ আর দ্রাবকের মোল ভগ্নাংশ, এই দুটো মোল ভগ্নাংশ সবসময় যোগ করলে কত হবে? 1 হবে। তাহলে 1 মাইনাস x1 যদি করি সেটা কত হবে? x2 হবে। ঠিক আছে, তো এটা যদি লসাগু করি সেটা P0 আর এটা হবে P0 মাইনাস পি। দেখ ওই সমীকরণটা চলে এলো। ঠিক আছে, তো এটাকে যদি প্রতিষ্ঠাও করতে বলে যে রাউল্টের এই সূত্রটা প্রতিষ্ঠা, তাহলে এইভাবে ছোট্ট করে বইতে দেখবি অবশ্যই করা আছে। দেখ এবার আমরা যে টপিকটায় যাচ্ছি, যে এই যে কলিগেটিভ প্রপার্টিটা পড়লাম, এটাকে আমরা বলছি সমাবর্তী ধর্ম, কলিগেটিভ প্রপার্টি, বা এটাকে অনেক সময় সংখ্যাগত ধর্মও বলে, যেহেতু দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। তো এবার আমি বলতেই পারি যে এই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটা কেন সমাবর্তী ধর্ম? এটা কোশ্চেনে থাকতে পারে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটাকে আমি বারবার তোদের বলছি যে এটা হচ্ছে একটা সমাবর্তী ধর্ম বা সংখ্যাগত ধর্ম। তোর মনে হতেই পারে যে স্যার কেন এটাকে বারবার আপনি সংখ্যাগত ধর্ম বলছেন বা সমাবর্তী ধর্ম বলছেন বা কলিগেটিভ প্রপার্টি বলছেন। ঠিক আছে, এটাই কোশ্চেন। দেখ আমি দেখাচ্ছি। ধর আমি দুটো সেম দ্রাবক নিয়েছি, এটাতেও জানিয়েছি এটাতেও তাই নিয়েছি, সেম দ্রাবক নিয়েছি, সমপরিমাণ নিয়েছি, মানে এখানেও যদি জল যতটা নিয়েছি এখানেও জল ততটাই নিয়েছি। ঠিক আছে, এবার আমি কি করছি, ওই রকম বৈশিষ্ট্য আছে, মানে দ্রাবের ওই 4টে বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, একটা হচ্ছে অসংযোজিত, আর একটা হচ্ছে অনুদ্বায়ী। এরম বৈশিষ্ট্য আছে। এরম বৈশিষ্ট্যযুক্ত আমি দুটো দ্রাবকে সিলেক্ট করলাম, একটা ধরে নিচ্ছি এ দ্রাব, একটা হচ্ছে বি দ্রাব। সেই এ দ্রাবটা এখানে যত মোল দিচ্ছি, বি দ্রাবটাও এখানে একই মোল দিচ্ছি। মানে ধর এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় সাধারণত কার কার ক্ষেত্রে, ধর আমার দুটো নাম আমি বলছি, ধর ইউরিয়া, ধর গ্লুকোজ, ধর চিনি, এগুলোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়, দ্রাবের এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এখানে বেশিরভাগ অঙ্কই দেখবি ইউরিয়া, গ্লুকোজ, এই জাতীয় অঙ্ক। ঠিক আছে, তো আমি কি করছি, ধর এখানে সমপরিমাণ আমি দ্রাবক নিয়েছি, দুটোতেই একই দ্রাবক নিয়েছি, একই পরিমাণ। আমি এটাতে ধর 1 মোল ইউরিয়া মেশালাম, এটাতে ধর 1 মোল গ্লুকোজ মেশালাম। মেশানোর পর আমি ওই দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, মানে এর মানটা বার করলাম। এর ক্ষেত্রেও এর মানটা বার করলাম, এর ক্ষেত্রেও এর মানটা বার করলাম। দুটো ক্ষেত্রেই দেখব মানটা সেম আসছে, একই আসছে। তো একই আসছে কেন? একই আসছে এই কারণে নিশ্চয়ই, দেখ দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করছে, প্রকৃতির উপর নির্ভর করছে না। কেন? এখানে তো ইউরিয়া দিয়েছি, এখানে তো গ্লুকোজ দিয়েছি, কিন্তু দেখ কণার সংখ্যাটা আমি একই দিয়েছি এবং তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। যেমন ইউরিয়া সমযোজী যৌগ ভাঙবেও না, গ্লুকোজ সমযোজী যৌগ ভাঙবেও না, জুড়বেও না, অনুদ্বায়ীও আছে এরা, এবং কঠিন। তাহলে এরম বৈশিষ্ট্যযুক্ত এখানে গ্লুকোজ দিলাম বা এখানে ইউরিয়া দিলাম, এখানে গ্লুকোজ দিলাম সমপরিমাণ, তাহলে দেখব যে এই ধর্মটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, মানে এই মানটা এর ক্ষেত্রেও যা বেরোচ্ছে এর ক্ষেত্রেও তাই বেরোচ্ছে। তাহলে বলা যাচ্ছে যে এখানে কিন্তু দ্রাবের দেখ কণার উপর নির্ভর করছে, যেহেতু এটা সমপরিমাণ দিয়েছি, দুটোতে কণার সংখ্যা দ্রাবের একই আছে। প্রকৃতিটা হয়তো পাল্টাচ্ছে, এটা ইউরিয়া এটা গ্লুকোজ, কিন্তু কণার সংখ্যাটা যেহেতু এক আছে তাই দুজনকার ক্ষেত্রে মানটা সেম আসছে। তার মানে এই ধর্মটা নিশ্চয়ই কণাটার সংখ্যার উপর নির্ভর করছে, প্রকৃতির উপর নির্ভর করছে না। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা এই যে কলিগেটিভ প্রপার্টিটা পড়ছি, আমরা মোট কটা কলিগেটিভ প্রপার্টি পড়বো তোদের বললাম? 4টে। ঠিক আছে, প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টিতেই আমার একটা শেষে কাজ থাকবে
আগে কলিগেটিভ প্রপার্টিটা পড়বো, সেই কলিগেটিভ প্রপার্টির ধর যদি কোনো অঙ্ক থাকে সেই অঙ্কও করতে হবে। এছাড়াও প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টিতে কিন্তু আমায় এইটা বার করতে হবে, এই ডেরিভেশনটা কিন্তু এইচএসে করতে দিতেও পারে। মানে প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টি থেকে আমরা যে দ্রাবটা ব্যবহার করছি সেই দ্রাবের আণবিক ভরটা কিন্তু নির্ণয় করতে পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে একটা দেখালে তারপর বুঝতে পারবি, আমরা দ্রাবের আণবিক ভর বার করব বা আণব ভর বার করব। সোজা আছে, দেখ, দ্রাবের আণব ভর বার করব। অন্যগুলোর ক্ষেত্রে অনেক সোজা, এর ক্ষেত্রে হয়তো একটুখানি বড় হবে জিনিসটা। ঠিক আছে, আমরা কি বার করব, দ্রাবের আণব ভর M2। দেখ, এগুলো বোঝার ব্যাপার আছে। M ফর হচ্ছে মলিকুলার ওয়েট, আর টু মানে বারবার বলছি কিন্তু, দ্রাবক হলে সেগুলোকে আমরা 2 দিয়ে লিখব, দ্রাবক হলে সেগুলোকে আমরা 1 দিয়ে লিখব। যেহেতু এখানে দ্রাবের আণব ভর, তাহলে আণব ভরকে আমরা M দিয়ে লিখি, যেহেতু দ্রাব তাই এটা M2। তাহলে আমরা এখানে নির্ণয় করব M2, মানে দ্রাবের আণব ভর আমরা নির্ণয় করব। ঠিক আছে, এটা দুবার করব আমি। ডেরিভেশনটা অন্যগুলোর ক্ষেত্রে একবারই করলে হয়ে যাবে, প্রথম কলিগেটিভ প্রপার্টিটার ক্ষেত্রে এটা আমি দুবার করব। বইতে দুবার দেখিয়েছে তাই, নইলে একটাও করা যেত। আচ্ছা দেখ, আমি ধরে নিচ্ছি যে W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম সেই বৈশিষ্ট্যগুলো সম্পন্ন কিন্তু, মানে কঠিন, বইতে লেখা থাকবে, আমি আর লিখছি না এখানে, তোরা ডেরিভেশনটা অবশ্যই প্র্যাকটিস করবি, বই থেকে দেখবি। W2 গ্রাম অনুদ্বায়ী অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব, আমি ওই কথাগুলো লিখলাম না, স্টার্ট দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তাহলে W1 গ্রাম দ্রাবকে ধর W2 গ্রাম দ্রাব আমরা মিশিয়ে দ্রবণটা বানাচ্ছি। আচ্ছা, তাহলে কলিগেটিভ প্রপার্টিটা কী ছিল দেখ, P0 মাইনাস P ইকুয়াল টু P0 ইকুয়াল টু কী ছিল, X2। মন দিয়ে দেখবি, খুব সোজা, X2। আচ্ছা, মোল ভগ্নাংশ X2, মোল ভগ্নাংশ মানে হচ্ছে 2 এর মোল ভগ্নাংশ, 2 মানে কার মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশ। এটাই আমরা রাউল্টের সূত্র থেকে পেয়েছি। তাহলে X2 মানে হবে N2 বাই N1 প্লাস N2, N2 বাই N1 প্লাস N2। আচ্ছা, এবার দ্রবণটা যদি, এবার একটা কন্ডিশান আমি এখানে ধরে নিচ্ছি, একবার কন্ডিশান ধরে ডেরিভেশনটা করাবো, এরপরে একবার কন্ডিশানটা না ধরে করাবো। তোরা কন্ডিশান না ধরে করে রাখারটাই চেষ্টা করবি ডেরিভেশনটা। এবার একটা কন্ডিশান ধরছি, বইও তাই করেছে দেখবি। যেহেতু দ্রবণটা খুব লঘু, তাই এখানে দ্রবণটাকে লঘু ধরে নিয়ে আমরা কি ধরছি, যে লঘু দ্রবণ মানে দ্রাবটা খুবই কম আছে, দ্রাবটা খুবই কম আছে, তার মানে দ্রাবের মোলটা খুবই কম। দ্রাবের মোলটা যদি খুবই কম হয়, মানে এটা যদি খুব কম হয়, তাহলে একটা কম জিনিসের সঙ্গে একটা বেশি জিনিস যদি যোগ করি, তাহলে সেটা নিয়ারলি ইকুয়াল টু বেশি জিনিসটা হবে। একটা উদাহরণ দিচ্ছি, ধর একের সাথে এক বলবো না, ধর 0.8-এর সাথে তুই একটা 0.8 নয়, ধর এটা চাচ্ছে N1টা ধর হচ্ছে 0.98, ধর N1টা, তাহলে N2টা কত হবে, 0.02 এরম হবে। তাহলে এই N1-এর মানটা N2-র থেকে এতটাই বেশি যে আমি ধরে নিচ্ছি N1 প্লাস N2 ইজ নিয়ারলি ইকুয়াল টু N1। কেন দেখবি বইতে ভাষায় লেখা আছে, দ্রবণটাকে লঘু ধরে নিচ্ছে। ঠিক আছে, তাহলে আমার কি দাঁড়ালো, এই জায়গায় এসে আমি পৌঁছেছি। ঠিক আছে, তো এই জায়গাটা থেকে আমি আরেকটু এগিয়ে গেছি, সরি, N2 বাই আমি কিসে চলে এসেছি, N2 বাই N1-এ চলে এসেছি। এবার তোরা ভালো করে দেখ, মোল, N মানে তো মোল, মোল মানে কি, ওয়েট বাই মলিকুলার ওয়েট। N মানে হচ্ছে মোল, তাহলে মোল মানে কি, মোল মানে হচ্ছে ওয়েট বাই মলিকুলার ওয়েট। আচ্ছা, তাহলে এবার ফ্রেশ করে একটু লিখি, P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু, ওপরে আছে N2, তাহলে N2, 2 এর ওয়েট কত ছিল দেখ, 2 এর ওয়েট ছিল W2 গ্রাম, 2 মানে দ্রাব, ওপরেরটা হচ্ছে দ্রাবের মোল, নিচেরটা হচ্ছে দ্রাবকের মোল। তাহলে দ্রাবের মোল মানে হচ্ছে দ্রাবের ওয়েট ডিভাইডেড বাই দ্রাবের মলিকুলার ওয়েট। এই যদি এখানে তুই N2 বার করিস, তাহলে এটা হবে কি W2 বাই M2। আচ্ছা, নিচে কি ছিল N1, N1 মানে কি হবে W1 বাই M1। ঠিক আছে, তো এখানে তাহলে কি দাঁড়ালো, P0 মাইনাস P বাই P0 ইকুয়াল টু, এবার এগুলোকে ওপর নিচ করে দিচ্ছি, W2 বাই M2, আর ওপরে চলে গেল M1টা, তাহলে M1 ইন্টু
এখানে তলায় এলো W1, ঠিক আছে। W2 ইন্টু M1 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। মুছে দিই ওপরের দিকটা, বোর্ডটা ছোটো রে আজকে, ঠিক আছে। তো এইটা এবার এখান থেকে আমায় কার মান বার করতে হবে, এখান থেকে আমায় বার করতে হবে M2 মান। তাহলে M2টাকে কোনাকুনি ওপরে নিয়ে যা, তাহলে M2 ইকুয়াল টু, M2টাকে যদি তুই কোনাকুনি তোরা এদিকে নিয়ে যাস, তাহলে এইটা দেখ উল্টো গিয়ে এদিকে যাবে, তাহলে উপরে চলে গেল P0, নিচে এলো P0 মাইনাস P, কোনাকুনি যাচ্ছে সব, এগুলো অঙ্কর ব্যাপার আর কিছু নেই। তাহলে M2টা ওপরে গেল, আর এদিকে যেমন ছিল W2 M1 বাই W1, তাহলে M2 ইকুয়াল টু কী হলো P0, জাস্ট এটা ম্যাথামেটিক্স, কিছু নেই, P0 বাই P0 মাইনাস P ইন্টু W2 ইন্টু M1 ডিভাইডেড বাই W1। তাহলে এটা হয়ে গেল দ্রাবের আণবিক ভরের রাশিমালা। কিন্তু মাইন্ড ইট, আমি কিন্তু দ্রবণটাকে লঘু এটা ধরে নিয়ে কিন্তু এটা প্রতিষ্ঠা করলাম। এটা একবার দ্রবণটাকে লঘু ধরে নিয়ে ওই N1 প্লাস N2 ইজ নিয়ারলি ইকুয়াল টু N1 করে আমি এটা প্রতিষ্ঠা করলাম। এবার আরেকবার প্রতিষ্ঠা করব যেখানে আমি কিছু ধরবো না। বইতে দুটো প্রতিষ্ঠাই করা আছে, তোরা দুটোই একটুখানি কেয়ারফুলি দেখে রাখবি, ঠিক আছে। তো এটা গেল M2 একটা রাশিমালা, কিন্তু এটা দ্রবণটা লঘু না হলে তো এটা হবে না, তাই এটা লঘুর ক্ষেত্রে। এবার একটা নর্মাল দ্রবণের ক্ষেত্রেই করছি। আচ্ছা, ওইগুলো আর লিখলাম না, হ্যাঁ। W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম দ্রাব, ওই সব কথাগুলো দেখবি আবার বইতে লেখা আছে। আমি জাস্ট ডেরিভেশনটার দিকে চলে যাই। P0 মাইনাস বাই P0 ইকুয়াল টু কী এসছে, x2 এসছে। আচ্ছা, x2 ইকুয়াল টু দেখ আমরা আবার লিখতে পারি N2 বাই N1 প্লাস N2 লিখতে পারি। x2 মানে হচ্ছে N2 বাই N1 প্লাস N2। এবার আমি কি করছি, দুটো সমীকরণকেই না উল্টে নিচ্ছি, দুটো সমীকরণকেই উল্টে নিলাম। দেখ, দুটো সমীকরণকে উল্টে নিলাম। আচ্ছা, উল্টে নেওয়ার পর এটা ছোটোবেলাকার ম্যাথামেটিক্স, এটাকে আমরা বাই করছি, মানে একবার করব N1 বাই N2 আর একবার করব N2 বাই N2, বাই করতে পারি। তাহলে N1 বাই N2 একবার করলাম N2 বাই N2। তাহলে N2 বাই N2টাকে বোকার মতো আর লেখার কোনো মানে হয় না, তাহলে এটা কি হয়ে গেল 1, ঠিক আছে। তাহলে N1 বাই N2 প্লাস কি হয়ে গেল 1, ওকে। এবার কি করছি দেখ, P0 মাইনাস, একটু প্র্যাকটিস করতে হবে কিন্তু, P এই 1টাকে বাঁদিকে নিয়ে আসছি -1 করে, এটাই করতে হবে কিন্তু, আগেরটা না করলেও চলবে, এটাই করে রাখবি, ঠিক আছে। অঙ্কের ক্ষেত্রে ফর্মুলা থাকলে আর মুখস্থ করতে হবে না। তো এটা এলো, ডেরিভেশনটা দিতে পারে পরীক্ষায়, ঠিক আছে। এবার এটাকে আমি বিয়োগটা করছি, তাহলে বিয়োগটা যদি করি, এটা P0 মাইনাস P0 প্লাস P হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তোদের আশা করি বিয়োগ শেখাতে হবে না আর আমায়। দেখ, এইটা হলো, তাহলে এখানে P0 কেটে গেল। তেমনি এখানেও আমি মান বসিয়ে দিচ্ছি, এখানে কি বসবে W1 বাই M1, আর এখানে আসবে W2 বাই M2, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী পড়ে রইল দেখ, বাঁদিকে পড়ে রইল P বাই P0 মাইনাস P ইকুয়াল টু, এটাকে ভেঙে নিই, W1 বাই M1 ইন্টু M2টা ওপরে চলে গেল আর W2টা নিচে রয়ে গেল, এই জিনিস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ম্যাথামেটিক্স কিছুই নেই। এবার M2 ইকুয়াল টু, মানে এইটা ইকুয়াল টু, তাহলে এইটা ইকুয়াল টু যখন লিখব, এদিকেরটা দিকে লিখে দিই, তাহলে এটাকে উল্টানোর আর প্রয়োজন নেই। P0 ইন্টু P বাই P0 মাইনাস P, ঠিক আছে। এবার দেখ, এই দুটো কোনাকুনি ওপরে চলে যাচ্ছে আর এইটা কোনাকুনি নিচে আসছে। এটা ম্যাথামেটিক্স, কিন্তু নিজেরা ভেঙে করতে পারিস নিজের মতো করে, ঠিক আছে। তাহলে কি এলো, M2 ইকুয়াল টু এলো
পি বাই P0 মাইনাস পি ইন্টু ওপরে গেল M1 ইন্টু W2, নিচে এলো W1। তাহলে তোকে যদি বলে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে দ্রাবের মলিকুলার ওয়েট বা আণবিক ভরের রাশিমালাটি প্রতিষ্ঠা করো, তোরা তাহলে ওই লঘু ফঘু না ধরে এইটা করে দিয়ে আসবি। এবং তোকে বলি এবার চলে যাব, এই ডেরিভেশন হয়ে গেল, প্রথম কলিগেটিভ প্রপার্টি অবধি আমার থিওরি পড়ানো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট। আচ্ছা, এবার চলে যাই, যদি অঙ্কে যাই তাহলে এই ফর্মুলা থেকেই আমরা অঙ্ক করতে পারবো। তো এই ফর্মুলাটা তোরা একটুখানি চেষ্টা করবি একটু মুখস্থ রাখার। মুখস্থ রাখলে ভালো হয় ফর্মুলাটা। হ্যাঁ, কিরম অঙ্ক দেবে দেখ, কিরম অঙ্ক দেবে। তোকে ধর ইউরিয়া বলে দিল, বা ইউরিয়া বলে দেবে না, একটা অজানা দ্রাব দেবে, তোকে বার করতে হয়তো দেবে এখানে M2টা, মানে যে দ্রাবটা মেশাচ্ছে তার মলিকুলার ওয়েটটা হয়তো বার করতে দেবে। ঠিক আছে। আচ্ছা, এখানে তোকে দ্রাবকটা দিয়ে দেবে, মানে তোকে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা দিয়ে দেবে, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে দেবে, তোকে দ্রবণের বাষ্পচাপটা দিয়ে দেবে। এই দুটো হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, আর এইটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে দিল। তোকে W1 মানে হচ্ছে দ্রাবকের ওয়েট, তোকে দ্রাবকের ভরটা বলে দেবে। তোকে দ্রাবকের যদি নামটা বলে দেয় তাহলে তুই দ্রাবকের ধর জল বলে দিয়েছে, তাহলে 18 বসাতে পারবো। মানে দ্রাবকের যদি নামটা বলে দেয় বা তোকে অজানা যদি কিছু দেয় তাহলে দ্রাবকের আণবিক ভরটাও বলে দেবে, এবং দ্রাবটা কত মেশানো হলো সেইটাও বলে দেবে। এখানে কিন্তু ভালো করে নিজেকে পরিষ্কার থাকতে হবে, স্বচ্ছ। M2টা কি? M2টা হচ্ছে দ্রাবের আণবিক ভর। আচ্ছা, পিটা কি? পিটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। P0টা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। M1 ভুলে যাস না, যেটা বলছি একটু মনে রাখ, 2 দিয়ে আমরা লিখি দ্রাবকে, 1 দিয়ে আমরা লিখি দ্রাবককে। তাহলে M1টা হবে দ্রাবকের আণবিক ভর, M1টা হবে দ্রাবকের আণবিক ভর, W2টা হবে দ্রাবের ওয়েট, W ফর ওয়েট, W2 মানে হচ্ছে দ্রাবের ওয়েট, আর W1টা হবে দ্রাবকের, 1 মানে দ্রাবক, দ্রাবকের ওয়েট। তোকে অঙ্কে সব বলে দেওয়া থাকবে। আমরা কি করব, তোরা এই থিওরিটা ভালো করে রেডি করে নে 2-3 দিনের মধ্যে। আমরা নেক্সট কলিগেটিভ প্রপার্টির থিওরিতে যাওয়ার আগে আমরা এর কয়েকটা অঙ্ক করে তারপরে যাব। এই ফর্মুলার সাহায্যে বা কিছু থিওরির মাধ্যমে আমরা কিছু অঙ্ক করব। অঙ্ক করার পর আমরা পরের দিনের কলিগেটিভ প্রপার্টিতে যাব। ঠিক আছে। থিওরিটা আজকের কাজ হলো তোদের, থিওরিটাকে তোরা নোট ডাউন করে পড়বি না লিখে প্র্যাকটিস করবি, বই থেকে পড়বি। অনেকটা থিওরি পড়ালাম, আপ টু তরলের বাষ্পচাপ থেকে আমি যে টপিকগুলো পড়িয়েছি সেই টপিকগুলো মেনটেন করে তোরা তরলের বাষ্পচাপ থেকে আপ টু প্রথম কলিগেটিভ প্রপার্টি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের ডেরিভেশন, আণবিক ভরের রাশিমালা নির্ণয়, কেন কলিগেটিভ প্রপার্টি বলা হচ্ছে, টোটালটা ক্লিয়ার করে আমাকে অতি অবশ্যই জানাবি। 2-3 দিনের মধ্যে যেন জানাবি ক্লাসটা করে।